খবরের পর্দায় নমস্কার। নমস্কার। প্রসঙ্গ ইউসিসি, এবং ইউসিসি নিয়ে যেভাবে শুরু হতে না হতেই বিরোধিতা চালু হয়ে গেছে, বিতর্ক চালু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক মহলে, তার থেকে সর্বশ্রেষ্ঠ এগিয়ে এসেছে বামপন্থীরা। কি বলবেন? বামপন্থীরা যে কোনো ভালো কাজের জন্য বিরোধিতা করবে এটুকু। আর একটা আশ্চর্য জিনিস হচ্ছে, যে মুহূর্তে বামপন্থীরা এগিয়ে এসে বিরোধিতা করতে আরম্ভ করলো না, আমরা জানি আমরা ঠিক রাস্তায় চলছি। এটা একটা অদ্ভুত জিনিস। মানে বামপন্থীরা যে কোনো ভালো জিনিসের প্রতিবাদ করবে। অনেক সময় প্যারামিটার্স ঠিক হয় যে ভালো কোনটা খারাপ কোনটা, বামপন্থীরা সমালোচনা করা মানেই সেটা ভালো। বিষয়টা এখানে হয়ে দাঁড়িয়েছে। আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে এই বামপন্থীদের নিজেদের সেই জায়গাটা আছে যে যারা প্রশ্নটা করবে, মানে সাধারণ মানুষ কি তাদের মনে রেখেছে, তাদের কি মতবাদ, তাদের নীতি, তাদের সমস্ত কিছু কি মানুষ অ্যাকসেপ্ট করেছে? যদি করতো তাহলে বামপন্থীরা আজকে হারিয়ে যেত না। তারা মানুষের থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়েছে বলেই আজকে তারা হারিয়ে গেছে। ফলে ঠিক আছে, ওনারা সমালোচনা করুন, তাতে আমাদের আরো লাভ। আমরা ঠিক রাস্তায় চলছি কিনা সেটা ওনারা বলে দিচ্ছেন যে হ্যাঁ তোমরা ঠিক রাস্তায় আছো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ইউসিসি নিয়ে তিনি বলেছেন যে এদের শুধু মুখে কথা, কাজে নয়। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে ইউসিসি করা হচ্ছে। কি বলবেন? হ্যাঁ, বিভিন্ন রাজ্যে তো ইউসিসি হচ্ছে। তো যেটা কেন্দ্রীয়ভাবে ঠিক হয়েছে যে ইউসিসির মোটামুটি যা লেখাপত্র তা টোটালি এক থাকবে, কিন্তু সেটা হয়তো কোনো একটা জায়গায় একেরটা দুয়ে যাবে, দুয়েরটা একে আসবে, এরকম বিষয়টা আছে। মানে নাম্বারিং এ থেকে হয়তো আগে পিছু এটা হতে পারে, কিন্তু টোটাল বিষয়বস্তুটা কিন্তু এক থাকবে। কারণ বিষয়বস্তুটা আলাদা কোন জায়গায়, কোনো একটা জায়গায় তো এরকম হতে পারে না যে 11 বছরের মুসলিমদের 11 বছরের বাচ্চাকে বিয়ে দেওয়া, কোনো একটা জায়গায় 11 বছর হলো, কোনো জায়গায় 13 বছর হলো। বিষয়টা এখানেই হবে যে 18 বছরের আগে কেউই বিবাহ করতে পারবে না, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই হোক। বিষয়টা এইরকম। এখানে কেউ এটা বলতে পারবে না যে না ওখানে দেখেছেন আপনারা 15 বছর করেছেন, আর একটা জায়গায় 18 বছর করেছেন। বিষয়টা সাম্যের জায়গা, ওনারা তো সাম্যের গান গেয়ে বেড়ান। ওই সাম্যের জায়গাটা ওই এক জায়গায় আছে, সবই একই রকম হবে। ওনাদের বিরোধ করার কথা বিরোধ করে যাচ্ছেন, করুন, খুব ভালো কথা। ইউসিসি লাগু হলে সব থেকে মানে ফলদায়ক কাদের ক্ষেত্রে হবে? সেটা মুসলিম সম্প্রদায় নাকি হিন্দু সম্প্রদায়? বিষয় হচ্ছে ভারতের ভালো হবে। প্রথম কথা হচ্ছে ভারতের ভালো হবে, কারণ একটা দেশে এক একটা কমিউনিটি এক এক রকম আইন নিয়ে চলবে। কারণ আমি একটা জাস্ট উদাহরণ আপনাকে দিচ্ছি। স্বাধীনতার ঠিক পরবর্তী সময়, আগেকার দিনে এটা জানেন যে হিন্দুরাও একাধিক বিবাহ করত, কিন্তু আমাদের হিন্দু কোড বিল তৈরি করা হলো, অর্থাৎ যে তাদের যে সমাজ ব্যবস্থা, তাদের একটা এক কোডের আন্ডারে করা হলো, কোডিফাই করা হলো, তাদের আইনটাকে কোডিফাই করা হলো, কোড বিল। তাতে বলা হলো যে কেউ একাধিক বিয়ে করতে পারবে না, একটাই বিয়ে করতে পারবে। তার সমস্ত নারীর যে অধিকার আছে সেগুলো এক হবে। মানে ব্রাহ্মণ নারীর একরকম, আর কায়স্থ নারীর আরেক রকম, আর বৈশ্য নারী আরেক রকম, এরকম না। সমস্ত নারী, হিন্দু নারীর সব একরকম অধিকার। সম্পত্তির ক্ষেত্রেও যেরকম আছে যে একই অধিকার, একটা পুরুষেরও যা অধিকার আছে একটি নারীরও একই অধিকার সে ভোগ করে। ডিভোর্সের জন্য মানে ওরকম বলা যাবে না যে কাল থেকে তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি আলাদা করে সংসার করো, আমি আলাদা করে সংসার করবো। সেক্ষেত্রে কোর্টের মাধ্যমে বিচারালয়ে বিচার হয়ে কে ঠিক, মানে এই যে না সংসারটা চলবে না, ডিভোর্স হয়ে যাবে, কে খোরপোশ দেবে না কে খোরপোশ পাবে, এই বিষয়গুলো ঠিক হচ্ছে। তো ভারতবর্ষের সংবিধান হচ্ছে সর্বোপরি। হ্যাঁ, এবার তার উপর ভিত্তি করে যখন সমস্ত সমাজ ব্যবস্থা, মানে পুরো মানে যে কোনো সম্প্রদায় ভিত্তিক যত রকম ব্যবস্থাগুলো আছে তাকে যদি একই লাইনে কোডিফাই করা হয়, তাহলে অসুবিধার কোন জায়গাটা আছে আমি তো বুঝে উঠতে পারছি না।
কিন্তু এই যে একাধিক বিবাহের কথা আপনি বললেন, সম্প্রতি বিকাশ রঞ্জনও বলেছেন যে হিন্দু ধর্মে একাধিক বিয়ের প্রথা ছিল, বিষয়টা ছিল, এবং এক একজন 3টে করে বউ রাখতেন। আহ, তো বিষয় হচ্ছে যে উনি কি ওনার বাড়ি থেকে এই ঘটনাটা শুরু করেছেন নাকি জানি না, উনি এই তথ্যটা পান কোত্থেকে, মানে কি বলবো, পাগলের বয়স হয়ে গেছে ওনার। আপনি একটু বৃদ্ধাশ্রমে গিয়ে থাকুন না, নাহলে অন্য কোনো জায়গায় পাহাড় বা সুন্দর জায়গায় আপনার শেষ জীবনটা ব্যতীত করুন, অতিবাহিত করুন। কেন ফালতু এই ধরনের কথাবার্তা বলে একটা জোকার, নিজেকে জোকার প্রমাণিত করেন? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে বাংলায় একটা কথা হচ্ছে আবাল টাইপের লোক। হ্যাঁ, এই আবাল টাইপের লোকের মধ্যে ফালতু কথা বলে লাভ নেই, বরং খিস্তি খান সেটুকু ভালো লাগে কি? সমস্ত হিন্দু সমাজ আপনাকে খিস্তি করছে, সেটা কি একদম সেই গরুর মাংসের মতো খুব সুস্বাদু খেতে? জানি না আমি এই বিষয়টা। কিন্তু যেভাবে এই এই আইন আনা হচ্ছে, সেই আইনের আওতায় এই রাজ্য আস্তে আস্তে পড়বে, আপনার কি মনে হয় যে এর সুফল এবং কুফল কি হতে পারে? সুফল কুফলটা আমি তো এখন দেখতে পাচ্ছি না, ওটা আমার দৃষ্টির বাইরে আছে। সুফল যেটা হবে, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনি সুফল এবং কুফল যেটা বলছেন, সুফলের দিকটা বলি যে এই যে যাদের উস্কাচ্ছেন না বামপন্থীরা এবং অন্য সেকুলার মানুষেরা, যে বোধহয় মুসলিম জগৎ ধ্বংস হয়ে গেল, আসলে উপকারটা হবে সেই সব মুসলিম মা বোনেদের যারা এতদিন এই মুসলিম পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অত্যাচারিত হয়েছে। হ্যাঁ, ওই হালালা, হ্যাঁ, মুথা ম্যারেজ, হ্যাঁ, এইগুলো করতেন। হ্যাঁ, তারপর ওই 12 বছর 11 বছরের বাচ্চাকে বিয়ে করতেন। হ্যাঁ, তালাক দিয়ে দিতেন। হ্যাঁ, তো এগুলো হওয়ার ফলে যে মুসলিম মায়েদের, মুসলিম বোনেদের যে দুরূহ অবস্থার মধ্যে দিয়ে তারা চলেছিল, সেই জায়গাটায় যে হিন্দু নারীদের মতো সসম্মানে আজকে বেঁচে থাকতে পারবে, তাদেরও 18 বছর পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না, তারাও কোর্টের মাধ্যমে ডিভোর্স হবে, তাদেরও কোনো সতীন নিয়ে ঘর করতে হবে না। হ্যাঁ, তাদের এরকম হবে না যে শ্বশুরের সঙ্গে গিয়ে শুতে হবে, তবে আবার আরেকটা মানে তার পুরনো স্বামীর কাছে ফেরত যেতে পারবে। এই ধরনের নোংরা মানসিকতার যে অবস্থাটা রয়েছে, সেখান থেকে মুসলিম সমাজ, মুসলিম নারীরা বেরিয়ে আসবে। এটা হচ্ছে ভালো দিক। আর খারাপ দিক যেটা বলছেন, তাতে আমি একটাই জিনিস মনে করব, এই সমস্ত এই বামপন্থীরা এই জামাতিদের যে ফাটবে, তার ফলে যে কষ্টটা হবে সেটার জন্য খারাপ। সম্প্রতি হুমায়ুন কবির যেভাবে প্রকাশ্যে হুমকি দিলেন, তিনি বললেন যে আমি দেশের প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী এসব কিছু মানি না, এসব কিছু দেখবো না, যদি মাথা গরম হয়ে যায় তাহলে মুর্শিদাবাদের সমস্ত মুসলিমদের নিয়ে যদি রাস্তায় নামি, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। এইভাবে তিনি যে মন্তব্যটা করলেন যে তিনি নাকি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারুকেই মানেন না, কি বলবেন? আপনি একটা নমুনা দেখেছেন? মমতা ব্যানার্জি ধ্বংস হয়ে যাওয়ার আগে ঠিক এরকম বিহেভ করছিলেন, পাগলামো, যে প্রধানমন্ত্রী মানি না, আইনমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, একটা কমিউনিটিকে বলে দিলেই একদম নেবে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে ঘিরে ধরে 13টা বাজিয়ে দেবে। মনে পড়ছে মমতা ব্যানার্জি সে সব কথা? তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি সরে যাওয়ার পর তার মতো পাগলের আরেকজন দরকার। তো তো সেই কারণে ওনারই ভাইকে দেওয়া হয়েছে ওখানে, হ্যাঁ, হনুমান কবির। তো এবার কথা হচ্ছে যে হ্যাঁ, উনি 3 গুণিং করে লাফান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে এখানে একটা রাষ্ট্রবাদী সরকার এসছে, 1 নম্বর। 2 নম্বর এ যে আপনারা অনেকে দেখেছেন যে আমি একটা প্রোগ্রামে, একটা আন্দোলনে চুরি পড়ার কথা বলেছিলাম। হ্যাঁ, আপনারা অনেকে মনে করতে পারবেন সেই কথা, আমাকে রিলেটই করেন চুরি পড়ানোর সাধু হিসেবে। তো হিন্দুরা কিন্তু চুরি ভেঙে বেরিয়ে এসছে। ফলে এবার আমাদের মায়েরা মোটামুটি জুতো ঝাঁটা এগুলো রেডি করে রেখেছে,
আর ছেলেরা হাতে লাঠি তুলে রেখেছে। যদি আপনার মনে হয় আপনার শক্তি পরীক্ষা দেবার ইচ্ছে হয়, আপনি আসুন, আমরা তৈরি আছি। আমরা সারা পশ্চিমবাংলার যত রাষ্ট্রবাদী হিন্দুরা আছে তারা মোটামুটি আপনাকে একটা প্রাথমিক যে ওই অ আ ক খ পড়ানো হয় না, মানে ডিম থেরাপি? না না, ডিম থেরাপি তো ওনার জন্য নয়। ডিম থেরাপি হচ্ছে তৃণমূলের যারা চোর চিটিং মারছে তাদের জন্য। ওনার জন্য লাঠা ঔষধি, হ্যাঁ, লাঠা ঔষধি এবং জুতা ঔষধি আছে। তো এগুলো দিয়ে আপনাকে ঠিক করে দেওয়া হবে। তো যেরকম আপনার মনে হবে, যেদিন আপনি আসতে চান আপনি আসতে পারেন। আর এটুকু আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে তারপরে যদি কিছু হয়, আপনি এগিয়ে আসার পর যদি কিছু ঘটনা হয়, টোটাল রেসপন্সিবিলিটি আপনার। আপনার অত ট্রেনিং মিটিং লাফানো, তার ফলটা যেটা হবে সেটার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন স্যার। বলরাম দা, সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একে অপরের দিকে আঙুল তুলছেন। কল্যাণ আঙুল তুলছেন না, চুল ছেঁড়াছেড়ি করছেন, চুলোচুলি যেটাকে বলে বাংলায় চুলোচুলি। ওইভাবে কি গুছিয়ে আলাদা করে কথা বলছেন, চুলোচুলি করছেন। এও চুল ধরে টানছেন, ওর চুল ধরে টানছেন। উনি জানতেন না মানে কি তৃণমূল সরকারের কি দুর্নীতি উনি জানতেন না? আপনি ওনার মনে হয়েছে উনি ধোঁয়া দেখেছিলেন না? পুরো হুগলি জুড়ে পুরো ধোঁয়া ধোঁয়া। তো সেটা বোমেরও ধোঁয়া হতে পারতো, তো সেগুলো দেখেননি তখন উনি। তিনি ওটা শিল্পের ধোঁয়া ভেবেছিলেন। হ্যাঁ, তো ওটা বোমের ধোঁয়া ছিল না, ওটা শিল্পের ধোঁয়া ছিল। তো ফট করে আপনার মনে হলো শিল্প একদম ভ্যানিশ হয়ে গেছে, কর্পূরের মতো উড়ে গেছে। এত এত গভীরে এত দুর্নীতি যুক্ত আছে, তিনি জানলে তাহলে তিনি রাজনীতিতেই আসতেন না। কারণ তিনি তার প্রফেশনে, রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি তার প্রফেশনে যথেষ্ট নাম করেছেন, তিনি যথেষ্ট সেখানে সম্মান পেয়েছেন, তিনি সমৃদ্ধ, তার নিজের যে জগৎ ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে তিনি জানলে আসতেনই না। এবং তিনি এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। না, একটা গান ছিল না, গভীরে যাও গভীরে যাও, আরো আরো গভীরে যাও। তো ওনাকে কেউ একজন বলল যে আপনি চলে আসুন, আর উনি নাচতে নাচতে চলে এলেন। তার আগে জানলেন না, পিছে জানলেন না, কোনো কিছু। আপনি কি বলতে চাইছেন? আপনাকে এক্সপ্লয়েট করা হয়েছে, আপনার মুখটাকে ইউজ করা হয়েছে। আর তারপরে যে মধুভাণ্ডটা খেয়েছেন, তার সেটার কোনো এ নেই। আপনাকে এমনি এমনি দিয়েছে তারা। মধুভাণ্ডটা চাটার জন্য যখন দিয়েছে, তার বদলে আপনার কাছ থেকে আপনার ইমেজটাকে নেবে না, আপনাকে ইউজ করবে না, আপনার মুখটাকে ইউজ করে তারা দুর্নীতি করবে না। হ্যাঁ, তো সেটাই রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা জোড়া ফুলে নয়, সেটা তো আছে, কিন্তু আমার রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে হুগলি জিতেছে, রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য হুগলি জানি জিতেছে। না দিদি, কার কার মুখে কে জিতেছে। একবার তো শুনি যে 294 মমতা ব্যানার্জির মুখে যেতে, আবার শুনলাম হুগলি জেলা রচনা বন্দ্যোপাধ্যায় যেতে। মানে বন্দ্যোপাধ্যায়টাকে কমন নিয়ে কি করব বলুন? বন্দ্যোপাধ্যায়টা কমন হয়েছে, বাদ বাকিটা কি করবো বলুন? বন্দ্যোপাধ্যায় কমন রেখে তৃণমূল এখন হাতে কাটাকাটি হয়েছে, মমতা কাটাকাটি রচনা। হ্যাঁ, ব্যাপারটা এরকম, উপর নিচে কাটাকাটি হয়ে 0 হয়ে গেছে টোটাল। এটাই হয়েছে, আর কিছু নয়। সব মানে ব্যাপারটা হচ্ছে, এদিকে মহুয়া মৈত্র খুব ভাষা সন্ত্রাস করে ভাষায় তারই দলের নেতা এমপি এমএলএদের আক্রমণ করছেন, যারা এনসিপিআই তে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওনাদের ব্যাপারটা হচ্ছে, একটা কথা আছে যে বিপদের দিনে বোঝা যায় কে কার কত বড় বন্ধু ছিল, এইটাই বিষয়। হ্যাঁ, এবার কেউ কেউ বলতে আরম্ভ করেছেন ওনার তো কত একাধিক বিয়ে, এটার কথাটা বলেছেন, কারোর সঙ্গে ডিপটি হিস্ট্রি গুলো বার করছেন। আবার কেউ বলেছিলেন যে উনি দুবাইয়ে গিয়ে মানে টাকার বদলে সব জিনিসপত্র, ভারতের সুরক্ষা ডকুমেন্টস গুলো দিয়েছেন। আবার সেই পার্লামেন্টের পাসওয়ার্ড গুলো দিয়েছেন। তার বদলে সুন্দর জুতো, ব্যাগ, সেন্ট, লিপস্টিক, পাউডার, হ্যাঁ, কোথায় কোথায় কি কি লাগিয়েছেন সেগুলো তো আমরা বলতে চাই না। তবুও আরেকটা জিনিস বলি, শেষ বয়সে উনি যে একটা আধবুড়ো, মানে আধবুড়ো নয়, বয়স্ক মানুষকে বিয়ে করলেন। হ্যাঁ, উড়িয়া একজন একে বিয়ে করলেন। আপনার জন্য অত্যন্ত শুভেচ্ছা রইল, এবং আপনি ভালো থাকুন, সুন্দর করে ঘর সংসার করুন। কিন্তু এই নিজেদের মধ্যে চুলোচুলি করে লাভটা কি আছে? আপনারা ভালো রকম জানেন আপনারা কি 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 করেছেন, সেটা ভালো করে জানেন। তো তারপরে এখন ওইসব গল্প কথা করে লাভ আছে? বালিশ চাটা বলছে কারুকে, তা আপনারা জানতেন না?
কে কার বালিশ চাচ্ছে সেগুলো জানতেন না আপনারা? আপনার কি নতুন? সে কি এমপি ছিল না? সে কি এমএলএ হলো না? তাহলে কি কে কার বালিশ চাটছে? আমি তো শুনেছি চটি বালিশ এদের চাটার অভ্যেস আছে, এদের জিহ্বা অনেকখানি লম্বা লম্বা, যা পারেন চেটে দেন। আজকে বলুন, এখানকার শিল্প চেটে দিয়েছেন, সংস্কৃতি চেটে দিয়েছেন, হ্যাঁ মানে কোনো ইট পাথর বালি কোনটা চাটতে ছেড়েছেন? আসল কথা কি জানেন তো, এখানকার মানুষদের দিমাগটাই আপনারা চেটে দিয়েছেন। আমাদের কাজ ছিল এই দিমাগটাকে খানিকটা উদ্ধার করা, যতটা পেরেছে করেছি। সামনেই 21শে জুলাই আসছে। আমরা জানি প্রত্যেক বছর এই 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে 21শে জুলাই পালন করে, একদম বড় করে স্টেজ করে যেভাবে একটা উৎসবের মতন করে 21শে জুলাই পালন হয়, এবং টলিগঞ্জের প্রথম সারির সবাই প্রায় সেই মঞ্চ আলো করে বসে থাকেন। এবারে একটা ভিন্ন চিত্র দেখা গেল যে 21শে জুলাইয়ের আগে কুণাল ঘোষ, দোলা সেন এরকম 2-4 জনকে সঙ্গে নিয়ে, ঠিক 4 জন কি 5 জন ছিলেন, তারা নিজেরাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফিতে নিয়ে মঞ্চ তৈরি করার জন্য মাপ দিচ্ছে, মানে মেজারমেন্ট করছে যে কতটা জায়গা নিয়ে ওরা মঞ্চ করতে পারবে। এই চিত্র দেখা গেল, মানে তৃণমূলের লোক নেই মঞ্চ করার বা প্যান্ডেল করার জন্য মাপ নেওয়ার জন্য, কুণাল ঘোষকে নামতে হচ্ছে। না, আপনি একটু আগে কি বলছিলেন না, কি আলো করা, স্টেজ আলো করার সমস্ত তারকারা। তো এবার তো এনারা ঠিক করেছেন সেই আলোটায় ওনারা ওই হ্যারিকেন নিয়ে খুঁজবেন সেই সব আলো, যারা কয়েকদিন ভাবে আলোকিত হচ্ছিল বা আলোকিত নিজেরা করছিলেন, সেটা খুঁজবেন হ্যারিকেন নিয়ে। আর যে বিষয়টা ওই যে মেজারমেন্টটা আছে না, মেজারমেন্ট যেটা করছেন, ওরা জীবনের শেষ কতটুকু বাকি আছে সেটুকু মেজারমেন্ট করছেন, এইটুকুই। হ্যাঁ, ওই স্টেজের শেষ সময়ের বেলায় হ্যাঁ তার ছাওয়াটা কতখানি পড়েছে সেটার মাপটা করছিলেন। ঠিক আছে, ভালো কথা। আপনাদের একটা জিনিস করুন, আপনারা আবেদন করুন, আর ওই জায়গাটা ভুলে যান, ওই ভিক্টোরিয়া হাউসের ওই জায়গাটা ভুলে যান। আর ওটা নিয়ে কেস চলছে, আপনারা তুলতে দেননি সেটা আমরা জানি, আর এটাও আর করা সম্ভব না ওই জায়গায়। তো ওই মাঠের ধারে কোনো জায়গায় পুকুরের সাইডে একটু একটু এক ফালি জায়গা পাবেন আপনাদের। আর তারপর তো আপনাদের কোনো লোক ডিমের ভয়ে তো বেরোচ্ছে না, ডিম খাবে বলে বেরোচ্ছে না। বলে কজনকে নিয়ে মিটিং করবেন? আপনার নিজের ভাইপো বেরোতে পারছে না, তাকে ছাতা দিয়ে আটকাতে হচ্ছে, ডিম আটকাতে হচ্ছে। ফলে তার গাড়ির জানলায় ডিম পড়বে বলে 5-7 জন হনুমানের মতো ঝুলছে, মানে এই আর কি। ঠিক আছে, আপনারা করুন, চেষ্টা করুন, কিন্তু সেটা পাড়ার মাঠে করুন না। কেন ওই বড় বড় জায়গায় লোক জমা করতে পারবেন না, লোকে হাসাহাসি করবে, তারপর আরো আপনাদের লোকেদের। কিন্তু কুণাল ঘোষরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়ে যেখান থেকে শুরু করবে সেখান থেকেই আবার নতুন করে আন্দোলন করে তিনি আবার ফিরে আসবেন। একদম ফিনিক্স পাখি, একদম ফিনিক্স পাখি। ওনার ছাই থেকে আবার ওনার উৎপত্তি হবে। কিন্তু বিষয় হচ্ছে ওনার ছাইটায় তো জল ঢেলে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, ওনার ছায়ে জল ঢেলে দিয়েছে। এবার কথা হচ্ছে সেই জল কি মানে গড়িয়ে গড়িয়ে গঙ্গায় চলে গিয়ে যদি ভেসে যায় তাহলে সেগুলো আর জোগাড় হবে না, কারণ পাশেই তো গঙ্গা, মানে ওই ধর্মতলার আশেপাশে গঙ্গা আছে। তো ঠিক আছে, আপনি চেষ্টা করুন। আর আমি আপনাকে একটা প্রশ্ন করি, আর কবে কংগ্রেসে জয়েন করছেন ভাইপোকে নিয়ে? ওটা একটু ডেটটা আমাদেরকে। আর 21শে জুলাই যদি কংগ্রেস করে এবারে, কারণ ওটা তো মূল কংগ্রেসের, তো কংগ্রেসের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করেছেন। আরে কবে ওটা তৃণমূলের ছিল? তখন তৃণমূলের জন্ম হয়েছে, বাচ্চার জন্ম হয়ে গেল, তারপরে বাবা আর মা এলো। তাহলে কি অবৈধ? বাচ্চাটারই বৈধতা নেই তো, বাবা মা পরে আসছে, আগে বাচ্চাটার। আদেও সেই দিন আন্দোলনটা কি কারণে হয়েছিল, যে কারণে হয়েছিল সেই কারণটার কি কংগ্রেস তার নিজের এজেন্ডায় রেখেছিল সেই অবধি? সেই সময় মমতা ব্যানার্জি যে এজেন্ডায়, যে ভোটের পরিচয়পত্রের উপর দাঁড় করিয়ে তার ভোট দেওয়া যে বিষয়টা ছিল, পরবর্তী সময় কি দেখা গেল, যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, এই বিষয়টা তো মমতা ব্যানার্জি চালিয়েছিলেন। ফলে এইসব গান গেয়ে লাভ নেই, মানুষ জানে। কতদিন আপনি বুদ্ধু বানাবেন মানুষকে? 1বার 2বার 3বার
5 বছর 10 বছর 15 বছর হয়ে গেল তো ফুস ফানুস একদম পুড়ে ছাই। ফলে মানুষকে অত নির্বোধ হওয়ার তো জায়গা নেই। একটু ভালো করে চিন্তা করুন না। এক তো আপনার ডিস্ট্রাকটিভ পলিটিক্যাল মেন্টালিটিতে টোটাল বিষয়টাকে এই বাংলার অবস্থা শেষ হয়েছে। আপনি এখানে করেননি কোনো কিছু, খালি আপনি একটা কি সেতু করেছিলেন না কত 1100 কোটি টাকায়, সেই ইনভিজিবল সেতু নদীর ওপর, কি কালনায় কোন একটা নদীর ওপর, হ্যাঁ সেটা আপনি খালি দেখতে পেতেন, অন্য কোনো মানুষ সেই সেতুটাকে দেখতে পেতেন না। কিন্তু 1100 কোটি টাকা খরচা হয়ে গেছে, 1100 কোটি টাকা খরচা হয়ে গেছে, কিন্তু একমাত্র আপনি দেখতে পেতেন সেই সেতুটা। এইরকম টুপিবাজির ব্যবসা করে লাভ কি আছে? কোন জায়গা থেকে খাননি? দুর্গাপুজো পর্যন্ত ছাড়েননি, এই ইউনেস্কোর নাম করে দুর্গাপুজো পর্যন্ত ছাড়েননি, প্রায় 1000 কোটি টাকার কেস খেয়ে বসে আছেন। কোন জায়গাটা ছেড়েছেন? বিষয়টা সব মানুষ জানে। সম্প্রতি বিধাননগরের একটি ওয়ার্ড অফিস, যে ওয়ার্ড অফিস রীতিমতন একটা হোটেলের মতন, ভিতরে 4-5টা ঘর, সেখানে আলিশান খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে শুরু করে একটা মানে 5 তারা হোটেলের মতন একটা ওয়ার্ড অফিসের ভিতরের সরঞ্জাম, এবং সেখান থেকে যা যা পাওয়া গেল সেটার উল্লেখ করছি না। এবং আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী বা বিধাননগরের এমএলএ, তিনি সেখানে গিয়ে সেই ওয়ার্ড অফিস থেকে এই ধরনের জিনিস উদ্ধার করেন। কোন কি জায়গাটা বলবেন? বারণ করে? কোন জায়গাটা? আপনি একটা জায়গায় কথা বলছেন। আমি আপনাকে বলছি সুরুচি সংঘ, সেখানেও খাট, সেখানেও ফ্ল্যাট, সেখানেও সুন্দর বালিশ, সেখানেও গর্ভনিরোধক যন্ত্রপাতি। মানে কি আপনার 109 নম্বর ওয়ার্ড, একটা ওয়ার্ড অফিস, সেখানেও আপনার ওই একই খাট, সেই একই, মানে বলতেও না গা ঘিন ঘিন করে। এই আপনার কি বলে সুরেন্দ্রনাথ কলেজ, এসি ঘর, সেখানেও সুন্দর খাট, সুন্দর বিছনা, সেখানেও ওই সেই, মানে আপনারা কি করে রেখেছেন জানেন? একটা নরক গুলজার করে রেখেছেন, পশ্চিমবঙ্গকে একটা নরক গুলজার করে রেখেছেন। এখানকার সংস্কৃতি বাংলার সংস্কৃতি বোঝাতেন না। আমরা সব যারা বিজেপি করি তারা হচ্ছে পরিযায়ী, তারা হচ্ছে বাইরে থেকে এসছি। হ্যাঁ, আমরা বাঙালিরা বাইরে থেকে এসে এখানে করেছি। শ্যামাপ্রসাদ মুখার্জিকেও আপনি আর বিদেশি বানিয়ে ছেড়েছেন, সব বুঝলাম। কিন্তু আপনাদের ওই নেতারা যে কাণ্ড কারখানাগুলো, ওই মানে বলতেও খারাপ লাগে যে কি রুচি আপনাদের, ওই কি ওই হলিউড না, আপনাদের টলিউডের এক জোড়া পাঁঠা ছিল, বড় পাঁঠা এবং ছোট পাঁঠা, বিশ্বাস ব্রাদার্স। হ্যাঁ বিশ্বাস ব্রাদার্স, নামটা ভুলে গেছিলাম আর কি। তো ওই ছোট পাঁঠাটা এখন তো ঢুকে রয়েছে। তো তার খাটটা দেখেছেন, তার সুন্দর খাটটা। এবং তিনি নাকি যারা কাজ নিতে আসতেন তাদের বলতেন যে সন্ধ্যে 7টার পরে একটু এসেও একা একা এসে একটু দেখা করে যেও। তার বউ নাকি এখন ডিভোর্সের মামলা করছে, ছোট পাঠার বউ জানতেন না যে তার স্বামী কি কি করে বেড়ায়? মানে একটা সীমারেখা আছে। তো আপনারা সেই সব নির্লজ্জের মতো সেগুলো সব বরদাস্ত করে রেখেছেন। আপনাদের একজন এমএলএ বলছে, এমপি বলছে যে আপনার ভাইপোর সন্তান তার পেটে রয়েছে। হ্যাঁ, এটাও শুনতে হচ্ছে। আপনাদের আরেকজন এমএলএ, প্রাক্তন এমপি, তিনি বলছেন আমাকে ফ্ল্যাটে ডাকতো। এই কালচার আবার এখানেই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানতেন না? সব কিছুই জানতেন, উনি এটাকে প্রমোট করতেন। ওনার নিজের জীবনকে দিয়ে যেটা দেখেছেন সেইটাকেই প্রমোট করতেন। আমি পরিষ্কার বলছি। হ্যাঁ, ঘোষবাবুর বই আছে। হ্যাঁ, আমার বাবাটা কি হচ্ছে, নোংরা আমাদের দিয়ে ঘাঁটাবেন না। সেই নোংরা ঘাঁটতে ঘাঁটতে এমন জায়গায় ঘেঁটে দেবো আপনার পিন্ডি পর্যন্ত ঘাঁটা হয়ে যাবে। তাহলে একটু আপনার যারা যে কাজগুলো করছে না, যা করেছে সেগুলো সব বার হবে। ওই তার কঙ্কালগুলো পাতালে যেখানে যেখানে আছে সব বার হবে। একটু তৈরি থাকুন, সব বেরোবে।
শেষ প্রতিক্রিয়া নেব, বাংলার মানুষের উদ্দেশ্যে কি বলবেন? কারণ এই নতুন সরকার আসার পর যা যা ঘোষণা করেছেন এবং ইতিমধ্যেই যা যা ইমপ্লিমেন্টেশন করে যেভাবে সরকার এগোচ্ছে, বাংলার মানুষকে কি বার্তা দেবেন? একটাই বার্তা দেবো যে আপনাদের রাষ্ট্রবাদী সরকার এসছে, এই যে দীর্ঘ 50 বছর বাংলাকে ঘেঁটে ফেলা হয়েছে, মানে ঘেঁটে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে, তো সেই পুনরুদ্ধারের কাজ করতে একটু সময় লাগবে, একটু সময় দিন এবং আপনারা নিজেরা সহভাগী হন। কারণ এই সরকারটা আপনাদের সরকার। কোনো জায়গায় রাস্তাঘাট খারাপ থাকলে নিজের উদ্যোগে কোথায় কোথায় কি কি করলে সেগুলো ঠিক হবে, সরকারের কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন কাজ করলে ভালো হচ্ছে, কোন কোন জায়গায় দুর্নীতির বাসা ছিল সেগুলো একবার সরকারকে মনে করিয়ে দেওয়া। কারণ এই সরকার আপনাদের, ফলে আপনাদের ঠিক করতে হবে আপনারা সরকারকে কোন পথে নিয়ে যাবেন। আপনার কাজ যদি না হয় তাহলে আপনাকে দিয়ে করাতে হবে, কারণ দেশটা আপনার, সমাজটা আপনার, সরকারও আপনার, ফলে দায় দায়িত্ব সবই আমার, সবই আপনার। অসংখ্য ধন্যবাদ বলরাম দা, নমস্কার।